আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি বরাবরের মধ্যে আবার অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই একে একে জয়েন করে ফেলো। আজকে আমি তোমাদের পাঠদান করব ডিগ্রি পার্টস কোর্স বাংলার ইতিহাস প্রথম পত্র। ডিগ্রি পার্টস কোর্সে মেয়েরা যারা আছে সবাই একে একে জয়েন করে ফেলো। আজকে আমি তোমাদের বাংলার ইতিহাস প্রথম পত্র পাঠদান করব। এর আগেও আমি তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে সবার? হ্যাঁ, এর আগে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় পাঠদান করেছিলাম এবং আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষ টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব। যে কিছু অংশ বাকি ছিল তোমাদের, ওই বাকি অংশ নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব। তো সবাই একে একে জয়েন করে ফেলো। তো আজকের যে আমাদের যে কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তোমাদের বলে দিচ্ছি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব প্রাচীন বাংলা পাল ধারণার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। তাহলে আজকে তোমরা প্রশ্নটা অবশ্যই বুঝতে পারছো যে আমি কোন বিষয়ে কোন প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রাচীন বাংলা পাল ধারার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এখন পর্যন্ত যারা জয়েন করোনি তারা সবাই জয়েন করে ফেলো। সবাই জয়েন করে ফেলো, আমি পড়া শুরু করতে যাচ্ছি। তো আচ্ছা দেখো, যারা যারা জয়েন করেছো ক্লাস করো, আর যারা যারা জয়েন করোনি এখন জয়েন করার চেষ্টা করো। এখন আমি তোমাদের মাঝে প্রাচীন বাংলার ধারণা বা বৈশিষ্ট্য আলোচনা করব। দেখো, প্রথমে আমি তোমাদের ভূমিকাটা ধারণা দিচ্ছি, ভূমিকাটা কিভাবে তুমি সাজাবে। দেখো, প্রাচীন বাংলার ইতিহাস রচনার যে সকল উৎসগুলো বিশেষ ভূমিকা রাখে সেগুলোর মধ্যে হচ্ছে প্রত্নতান্ত্রিক নির্দেশনা সমূহ অন্যতম। তাহলে আর এই প্রত্নতান্ত্রিক নির্দেশনাগুলোর মধ্যে আছে কি তাম্রশাসন বা শিলালিপি ও অন্যান্য একটি উল্লেখযোগ্য। আর প্রাচীন বাংলার বিভিন্ন রাজবংশের মধ্যে পাল রাজবংশ ছিল অন্যতম ও রাজবংশ। তাহলে কি এই প্রাচীন বাংলার যে বিভিন্ন রাজবংশ ছিল, এই রাজবংশের মধ্যে কিন্তু পাল রাজবংশ কিন্তু কি ছিলেন? অন্যতম কিন্তু ছিলেন। এখন দেখো, আর এই পাল রাজবংশের ইতিহাসে জানার ক্ষেত্রে তাম্রশাসন ও শিলালিপি সমূহ খুবই গুরুত্বপূর্ণ উপাদান রাখে। তাহলে এখানে যে পাল পাল বংশ যে রাজবংশ ইতিহাসে জানার ক্ষেত্রে এই তাম্রশাসন আর শিলালিপি সমূহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আর তাম্রলিপি ব্যতীত পাল বংশের ইতিহাসের সম্পর্কেও জানে একেবারেই অসম্ভব। তাহলে কি এখানে যে তাম্রলিপি গুলা আছে, এই তাম্রলিপি ব্যতীত যে পাল বংশের যে ইতিহাস সম্পর্কে জানা একেবারে কিন্তু অসম্ভব। তাহলে বিশেষভাবে ভূমি সংক্রান্ত দলিল পত্রদি স্থায়ী করার জন্য এই তামার পাত্রে রাজার কর্তৃক অনুমোদন প্রাপ্ত রচনায় তাম্য শাসন বলে। তাহলে কি এখানে যে বিশেষভাবে যে ভূমিকা সংক্রান্ত যে দলিল পত্রদি ও স্থায়ী করা হওয়ার জন্য যে তামার রাজার কর্তৃক এই অনুমোদন প্রাপ্ত রচনা করাকে এই তাম্য শাসন বলা হয়। তাহলে আমি এখন যে এই তাম্য শাসন কাকে বলে, তো এটা নিয়ে কিন্তু তোমাদের মাঝে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব কি এই তাম্য শাসনের যে বাংলা পাল বংশের যে বৈশিষ্ট্য সমূহ
আছে, এই বৈশিষ্ট্য সমূহ আমি আলোচনা করব। তাহলে এই পাল বংশের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। পাল বংশের বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, পাল বংশের বৈশিষ্ট্য। পাল বংশের বৈশিষ্ট্য কিন্তু 10টা বৈশিষ্ট্য আছে পাল বংশের। তো ওই 10টা আমি তোমাদের 10টা পয়েন্ট লিখে দিয়েছি। এই 10টা পয়েন্ট নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। দেখো, এই পাল বংশের যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল? ধর্মীয় শ্লোক। এখন এই ধর্মীয় শ্লোকটা কি? এখন দেখো, এই পাল রাজাদের আমলে কি করেছে, যে সকল তাম্রশাসন বা শিলালিপির উৎকীর্ণ হতো সেগুলো সেগুলো প্রথম ধর্ম সংক্রান্ত শ্লোক দিয়ে শুরু হয়। তাহলে কি প্রথম কিন্তু তারা কি করেছে, ধর্ম সংক্রান্ত শ্লোক দিয়ে শুরু করেছে। তারপর যার মাধ্যমে তাম্রশাসন যে প্রকার যে যে প্রকাশ করত তার ধর্মীয় অনুভূতি সম্পর্কে কিছুটা প্রকাশ পাওয়া যায়। তাহলে তার মধ্যে কি হয়েছে, ধর্মীয় অনুভূতি কিছু প্রকাশ পেয়েছে। সুতরাং বলা যায় যে পাল ধারার বৈশিষ্ট্যের মধ্যে এই শাসনের যে ধর্মীয় শ্লোক প্রকাশিত হতো, তার মাধ্যমে তৎকালীন যে পাল আমল অনেক চিত্র অনেক চিত্রই আমরা বর্তমানে উপলব্ধি করতে পারি। তাহলে কি এখানে যে চিত্রগুলো আছে, অনেকগুলো চিত্রই কিন্তু আমরা কি করতে পারি, উপলব্ধি করতে পারি। তাহলে দেখো, ধর্মীয় শ্লোক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করলাম যে পাল রাজাদের আমলে যেগুলো তোমার তাম্রশাসন ও শিলালিপি ছিল, সেগুলোর মধ্যে কিন্তু ধর্ম সংক্রান্ত শ্লোকই শুধু দিয়ে শুরু হতো। তো ওখানে কি করা হয়েছে, তাম্রশাসনে যে প্রকাশ করা হয় তার ধর্মীয় অনুভূতি সম্পর্কেও প্রকাশ করা হয়। তাহলে পাল বংশের যে বৈশিষ্ট্যগুলা ধর্মীয় শ্লোক প্রকাশিত হতো, তাদের মধ্যে তৎকালীন পাল আমলের অনেক চিত্রই আমরা কি করেছি, এই বর্তমানে উপলব্ধি করতে পেরেছি। তাহলে দেখো, ধর্মীয় শ্লোকটা নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করলাম। এখন একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রশস্তি। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? প্রশস্তি। দেখো, এই প্রাচীন বাংলার পাল বংশের যে ধারা বয়ে গেছে, তাদের মধ্যে প্রশস্তি সমূহ একটি অন্যতম ধারা বা বৈশিষ্ট্য হিসেবে পরিচিত ছিল। তাহলে কি এখানে যে প্রাচীন বাংলার যে পাল বংশের যে ধারাগুলো বয়ে গেছে, তাদের মধ্যে কি প্রশস্তি সমূহ গুলো ছিল কি অন্যতম ধারার বৈশিষ্ট্য হিসেবে পরিচিত ছিল। তখন এই পাল প্রাচীন কালে এই পাল রাজাদের আমলে রাজাদের কি 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 করা হয়েছে, জীবনযাত্রা, কর্মকাণ্ড, বিজয়ী গাথা প্রশস্তি আকারে তারা কি করেছে, তাম্রলিপিকে মুদ্রিত থাকতো। তাহলে কি এখানে যে প্রাচীন বাংলায় যে রাজাদের আমলে যে জীবন যাত্রা, তাদের জীবন যাত্রা, কর্মকাণ্ড, তাদের কি বিজয়ী গাথা, যে প্রশান্তি প্রশস্তি আকারে তারা কি করেছে, এই তাম্রলিপির মুদ্রা থাকতো, যার মাধ্যমে আমরা কি করেছি, বর্তমানে তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। তাহলে কি এর মধ্য দিয়ে কিন্তু আমরা তাদের সম্পর্কে, তাদের জীবনকাল, তাদেরকে মুদ্রা, তাদের সমস্ত কিছুই কিন্তু আমরা এর মধ্য দিয়ে জানতে পেরেছি। তাহলে দেখো, প্রশস্তি সম্পর্কে কিন্তু আমি তোমাদের ছোট করে একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বলে দিলাম। এখন দেখো, ধর্মীয় শ্লোক সম্পর্কে আমরা জানলাম, প্রশস্তি সম্পর্কে এখন আমরা জানলাম। এখন আমরা দেখব ভূমির বর্ণনা। 3 নম্বরের যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি ভূমির বর্ণনা। দেখো, ভূমির বর্ণনাটা কি? প্রাচীনকালে পাল ধারার কাম্য শাসন ভূমি সংক্রান্ত অনেক তথ্যই লিপিবদ্ধ থাকতো। তাহলে কি এখানে যে ভূমির বর্ণনাগুলো, এখানে প্রাচীনকালে যে পাল ধারা তাম্য শাসন যে ভূমি সংক্রান্ত, এগুলো কি করা হয়েছে, অনেক তথ্যই লিপিবদ্ধ থাকতো। তখন এই যে ভূমি ক্রয় বিক্রয়, ভূমি সংক্রান্ত যে দলিল, ভূমি অবস্থা,
কোন জেলায় ইত্যাদি ধারাবাহিকতা বর্ণনা পাল ধারায় তাম্র শাসনে লিপিবদ্ধ থাকে। তাহলে দেখো এই ভূমির বর্ণনায় আমরা কোথায় পেয়েছি, কোন জায়গা থেকে পেয়েছি? তাহলে দেখো এই যে প্রাচীনকালে যে পাল রাজারা কি করেছে, পাল ধারা তাম্র শাসনরা তারা এই ভূমি সংক্রান্ত অনেক তথ্য লিপিবদ্ধ রেখে রেখে গিয়েছিল। তখন এই ভূমি ক্রয় বিক্রয়, ভূমি সংক্রান্ত যে দলিল, ভূমি অবস্থা কোন জেলায়, কোন ধারাবাহিকতা বর্ণনা পাল ধারার এই তাম্রলিপিতে কি করা হয়েছে, লিপিবদ্ধ থাকতো। তাহলে দেখো এখান থেকে আমরা ভূমি বর্ণনাটা কিন্তু বুঝতে পারলাম। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দেখো 4 নম্বরের যে বৈশিষ্ট্যটা জয় স্পন্দন ভার। এখন আমরা জয় স্পন্দন ভার সম্পর্কে এখন আমরা জানবো যে এই বৈশিষ্ট্যটা আবার কি, তাই না? সবার মনে কিন্তু এই প্রশ্নটা জানতে পারে। আর যারা ইতিহাসের যারা ছাত্রী তোমাদের কাছে কোনো কোনো ব্যাপারই না, যে জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু জানা অনেক, কিন্তু এই ওয়ার্ড গুলোর সাথে তোমরা পরিচিত। এখন যারা এই সাবজেক্টটা জানে না, পড়েনি কখনো, তাদের কাছে কিন্তু সবগুলাই ওয়ার্ড কিন্তু অপরিচিত মনে হচ্ছে। কিন্তু যেহেতু তোমরা জানো পড়ো, তোমাদের কাছে কিন্তু খুবই সহজ মনে হচ্ছে, যে ওয়ার্ড গুলোর সাথে তোমরা খুবই পরিচিত এই শব্দগুলোর সাথে। তো এখন দেখো জয় স্পন্দন ভার। এখন পাল ধারার বৈশিষ্ট্যগুলোর মধ্যে জয় স্পন্দন ভার অন্যতম একটি বৈশিষ্ট্য। এখন জমি ক্রয় বিক্রয়ের পর জমির দলিল পত্রাদি যে জায়গায় থেকে প্রকাশিত হতো সেই জায়গায় নাম, রাজধানীর নাম জয় স্পন্দন ভার লেখা থাকে। তাহলে দেখো এখানে কি কি থাকে, এখানে যে বৈশিষ্ট্য এটা কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য। এখানে যে জমি ক্রয় বিক্রয় করার, জমির যে দলিল পত্র দিয়ে যে জায়গা থেকে প্রকাশিত হতো, সেই জায়গার কি করা হতো, ওখানকার যেখান থেকে প্রকাশ করা হতো ওখানকার জায়গার নাম লেখা থাকতো, রাজধানীর নাম লেখা থাকতো এবং জয় স্পন্দনের ভারত নাম লেখা থাকতো। তাহলে সমস্ত কিছু কিন্তু ওখানকার নামগুলো লেখা থাকতো। তাহলে দেখো জয় স্পন্দন ভার সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আরো অনেক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো এক এক করে। তাহলে দেখো যখন আমরা এক এক করে বৈশিষ্ট্যগুলো জানছি, আমাদের কাছে কিন্তু আরো সহজ হয়ে যাচ্ছে। তো প্রথমে পড়া শুরু করার আগে মনে হয়েছে যে অনেক কঠিন, তাই না? কিন্তু এখন যখন আমরা পড়া শুরু করে দিয়েছি, এখন মনে হচ্ছে আমাদের কাছে পড়াটা অনেক সহজ হয়ে গেছে। তো এখন দেখো আমি 5 নম্বরের যে বৈশিষ্ট্যটা, 5 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সবাই 5 নম্বর বৈশিষ্ট্যটা সবাই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখে ফেলবে। দেখো 5 নম্বরের পয়েন্ট উদ্দেশ্য। এখন কি উদ্দেশ্য ছিল, এই বৈশিষ্ট্যের উদ্দেশ্যগুলো কি ছিল? এখন এই উদ্দেশ্য এখন আমরা দেখব যে পাল ধারার তাম্র শাসনের জমি ক্রয় বিক্রয় সম্পর্কে বিশেষভাবে উল্লেখযোগ্য থাকতো এবং কি উদ্দেশ্য এই জমির ক্রয় বিক্রয় করা হতো তা পাল ধারার তাম্র শাসনে লিখিত থাকতো। তাহলে কি হতো, এই সমস্ত কিছু কিন্তু তাম্র শাসনে কিন্তু লিখিত থাকতো। এখন এই উদ্দেশ্যের সম্পদের জন্য রাজকীয় ভাবে পিলিসি পিলিসি গঠন করা হতো। তখন তারা কি করতো, রাজারা সকলে রাজকীয়রা তারা কি করেছে, পিলিসি গঠন করেছে। সেখানে পিলিসি সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তখন দেখো এখানে যে পালধারার যে তাম্র শাসনের যে জমি ক্রয় বিক্রয় সম্পর্কে কি করা হয়েছে, এখানে বিশেষভাবে কিন্তু উল্লেখ থাকতো। এখন ওই উদ্দেশ্যে জমি যে ক্রয় বিক্রয় করা হতো তা পাল ধারার তখন কি করা হয়েছে, তাম্র শাসনে এই সমস্ত কিছু কিন্তু তাম্র শাসনে লিখিত থাকতো। তখন এর উদ্দেশ্য সম্পদের জন্য তখন কি করা হয়েছে, রাজকীয় ভাবে পিডিসি গঠন করা হয়েছে। তখন তারা কি করলো, একটা পিডিসি গঠন করলো এবং সেই পিডিসি সম্পর্কে তারা আবার কি করেছে, জ্ঞান অর্জন করতে পারে এবং পিডিসি সম্পর্কে যারা জ্ঞান অর্জন করতে পারে সেই বিষয়ে কিন্তু আবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তাহলে দেখো এই উদ্দেশ্যগুলোও কিন্তু আমরা কিন্তু একে একে জেনে গেলাম। তাহলে দেখো বৈশিষ্ট্য আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা 5টা বৈশিষ্ট্য আলোচনা করলাম। এখন আমি আরো 5টা বৈশিষ্ট্য আলোচনা করব। এখন দেখো 6 নম্বরের যে বৈশিষ্ট্য কথা বলা হয়েছে, 6 নম্বরের বৈশিষ্ট্যটা কি দেখো তো, রাজ অনুমোদন। এখন 6 নম্বরের বৈশিষ্ট্যটাও তোমরা লিখে ফেলো। দেখো তোমাদের উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম। এখন 6 নম্বরের যে পয়েন্টটা, রাজ অনুমোদন। রাজ অনুমোদন প্রাচীন কালে প্রায় সব তাম্রলিপি রাজা কর্তৃক অনুমোদিত হতো। তাহলে কি এখানে যে প্রাচীন কালে যে যতগুলা তাম্রলিপি ছিল সমস্ত কিছুই কিন্তু কি হয়েছে, রাজাদের কর্তৃক অনুমোদিত হতো। রাজাদের ব্যতীত অনুমোদন না হলে সেটা কিন্তু আর হতো না। তাহলে কি করা হয়েছে, ওই সময় কিন্তু রাজাদের কর্তৃক অনুমোদন করা হতো। তারপর দেখো তখন পাল ধারার ইতিহাসে যখন যে রাজার সময় তাম্র শাসন উত্তীর্ণ হতো তখন সেই রাজা তা অনুমোদন প্রদান করত। ওই সময় তখন দেখা যেত যে পাল ধারার ইতিহাসে যখন রাজার সময় তাম্র শাসন যখন উত্তীর্ণ হতো তখনই সেই রাজার অনুমোদন প্রদান করত। যে উত্তীর্ণ হতো সেটাই কিন্তু অনুমোদন করা হতো। তাহলে দেখো রাজার অনুমোদন, রাজার অনুমোদনটা কিন্তু একদম সহজ, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে যে কথাটা আমি বললাম যে ওখানে প্রাচীনকালে এই তাম্রলিপি রাজাদের কর্তৃক অনুমোদন করা হতো, রাজাদের ছাড়া কিন্তু অনুমোদন হতো না। আর তৎকালীন ওই পাল ধারার ইতিহাসে যখন এই রাজার সময় তাম্র শাসন উত্তীর্ণ হতো তখন সেই রাজার তখন সেখানে অনুমোদন প্রদান করা হতো। তাহলে দেখো এটা কিন্তু একদম সহজ একটা বৈশিষ্ট্য, একদম সহজ, একটু ভালো করে দেখলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো 6 নম্বরের বৈশিষ্ট্যটা কিন্তু হয়ে গেল। 6 নম্বর বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলোচনা করলাম। এখন তোমাদের 7 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কি এখন বুঝতে কি তোমাদের সমস্যা হচ্ছে? প্রশ্নটা কিন্তু একদমই সহজ এবং প্রথম যারা এই প্রশ্নটা পড়ছো তাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু যারা 1-2বার পড়ে ফেলেছো তাদের কাছে এত কঠিন মনে হচ্ছে না। কারণ দেখো আমি কিন্তু তোমাদের এই ইতিহাসটা, বাংলার ইতিহাসটা কিন্তু আমি আবার প্রথম থেকে তোমাদের আমি ধরেছি। এবং তোমাদের দেখো এবার যে পড়াগুলো আমি পড়াচ্ছি এগুলা কিন্তু তোমাদের কিন্তু আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমি আবার প্রথম থেকে তোমাদের আবার ধরেছি তোমাদের সুবিধার জন্য, যে সবাই যেন আবার সুন্দর করে যেন বুঝতে পারো, সবাই সুন্দর করে এই নোটগুলো করতে পারো। এবং সবাই দেখো প্রত্যেকটা মেয়ে এই পয়েন্টগুলো সুন্দর করে খাতা তৈরি করে সুন্দর করে লিখে ফেলবে। এই জন্য আমি কি করছি, তোমাদের প্রথম থেকেই আবার ধরেছি যে তোমরা প্রথম থেকে প্রশ্নগুলো আবার সুন্দর করে নোট করে ফেলো। তো এই জিনিসগুলা কিন্তু আমি তোমাদের আগেও ধারণা দিয়েছি। যেহেতু তোমাদের ধারণাটা নেওয়া শেষ, এখন কিন্তু বোঝার সমস্যা হওয়ার কথা না। এখন তোমরা শুধু এই পয়েন্টগুলো লিখে রাখবে এবং সবাই প্রত্যেকেই মেয়েরা এই প্রশ্নগুলো সবাই নিজের মতো করে নোট করে ফেলবে। এবং আমিও তোমাদের কিছু পয়েন্ট দিয়ে কিছু নোট করেও আমি তোমাদের দিয়েছি এবং আলোচনা করছি, এবং তোমরাও আরো সুন্দর করে নোট করে সুন্দর করে আলোচনা করে খাতায় লিখবে। তো যাই হোক, এখন আমি তোমাদের মাঝে কি আলোচনা করলাম, রাজ রাজ অনুমোদন। তাহলে দেখো উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম, এখন রাজ অনুমোদন নিয়ে আমি আলোচনা করলাম যে রাজ অনুমোদনটা কি। এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব সন ও তারিখ। সন ও তারিখ নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে শোনো, সন ও তারিখটা কি। দেখো পাল ধারার অন্যতম বৈশিষ্ট্য হলো
সন ও তারিখ। তাহলে কি এটা পাল ধারার কিন্তু এটা অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সন ও তারিখ। বেশিরভাগ পাল শাসনের দেখা গেছে যে সন ও তারিখ লিপিবদ্ধ রয়েছে। তাহলে কি এখানে বেশিরভাগই কিন্তু পাল শাসনের আমলে কিন্তু দেখা গিয়েছে এখানে কি করা হয়েছে সন তারিখ লিপিবদ্ধ করা হয়েছে। এবং বর্তমানে আমরা তৎকালীন সময়ে এই শাসনকালীন সময় নির্ধারণ করতে পারি। তাহলে কি এটা বর্তমানে সময় এটা কি করা হয়েছে শাসনকালীন সময় এটা নির্ধারণ করা করতে পারি। এই সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে সন ও তারিখটা আমরা কখন কোথায় কিভাবে পেয়েছি। যে পাল ধারার কিন্তু এটা অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সন ও তারিখ। এবং দেখা গেল কি বেশিরভাগই কিন্তু তাম্র শাসনরা কি করেছে এখানে সন তারিখ লিপিবদ্ধ করে রেখেছে। সন তারিখগুলো কি করেছে লিপিবদ্ধ করে রেখেছে। ফলে তখন বর্তমানে তখন ওই সময়ে শাসনকালের সময় নির্ধারণ করতে পারে। তাহলে দেখো আমি একটা জিনিস কিন্তু কয়েকবার করে বলে বলে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো সন ও তারিখ আমরা এখান থেকে বুঝে গেলাম যে সন ও তারিখটা কি। এখন একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। দেখো আমি 7 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করলাম। এখন 8 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করব। 8 নম্বর বৈশিষ্ট্যটা দেখো লেখক। লেখক কি তাই না? লেখক বৈশিষ্ট্য। এখন এই জিনিসটা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, লেখকটা কি, এটা কিভাবে আসতো, কিভাবে লেখা হয়েছে, কি বিষয়ে এখানে আলোচনা হবে। তো এই জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো লেখক প্রাচীন বাংলা পাল শাসন ধারা বৈশিষ্ট্য সমূহের মধ্যে লেখকদের পরিচয় পাওয়া যায়। তাহলে কি এখানে যে পাঁচজন লেখক যারা ছিলেন তাদের কিন্তু পরিচয় আমরা কোথায় থেকে পেয়েছি, তাদের পরিচয় দেখো এখন আমরা কোথা থেকে পেলাম। দেখো ইতিহাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই না? ইতিহাস থেকে কিন্তু সবকিছু আমরা জানতে পারছি। দেখো কোথা থেকে এখন লেখক এই জিনিসটা আমরা পেয়েছি। দেখো প্রাচীন বাংলা এই পাল শাসনের ধারার বৈশিষ্ট্য সমূহগুলোর মধ্যে কিন্তু এই লেখকদের পরিচয় পাওয়া গিয়েছে। তখন দেখো তৎকালীন সময়ে কাম্য শাসন সমূহ লেখকদের মোটামুটি মর্যাদা দিয়ে তাদেরকে নামের পরিচয় দেওয়া হয়েছে। তাহলে দেখো ওই সময় কি করা হয়েছে প্রাচীন বাংলার যে যারা লেখক ছিল তাদের ওই সময় কিন্তু তোমাদের কি করা হয়েছে মোটামুটি মর্যাদা দিয়ে তাদেরকে এই পরিচয়গুলো দেওয়া হয়েছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা লেখকদের পরিচিতি পেলাম। তাহলে আমরা কিন্তু এই ইতিহাসটা গভীরভাবে অ্যানালাইসিস করলে গভীরভাবে আমরা যদি একটু পড়ি তাহলে কিন্তু দেখা যাবে আমরা সমস্ত কিছু কিন্তু ইতিহাস থেকে পেয়েছি। তাহলে কি আমাদের সবকিছু গভীরভাবে পড়তে হবে, গভীরভাবে বুঝতে হবে। তাহলে দেখো এই লেখক সম্পর্কে আমরা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে গেছি এবং তাদেরকে নাম এবং তাদের পরিচিতি আমরা ওখানে কি করা হয়েছে তাদেরকে মোটামুটি মর্যাদা দিয়ে তাদেরকে পরিচয় দেওয়া হয়েছে। এখন দেখো আরেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব, ধর্মীয় অনুশাসন। 9 নম্বরে যে পয়েন্ট সবাই চট করে খাতায় লিখে পেলো, ধর্মীয় অনুশাসন। দেখো ধর্মীয় অনুশাসন প্রাচীন বাংলার পাল ধারা বৈশিষ্ট্য সমূহের মধ্যে এই ধর্মীয় অনুশাসন অন্যতম একটা বৈশিষ্ট্য। তারা দেখো এই প্রাচীন বাংলার যে ধর্মীয় অনুশাসন ছিল এটা হচ্ছে পাল যুগ পাল ধারার এটি কিন্তু অন্যতম একটি বৈশিষ্ট্য। তো এখানে দেখো জমি দলিল পত্র দিয়ে তারপরে কি আছে পরবর্তীতে যাদেরকে কেউ পরিবর্তন করতে না পারে বা অস্বীকার করতে না পারে সেজন্য কি করা হয়েছে এই তাম্র শাসনের ধর্মের অজুহাত দেওয়া হতো। তখন দেখো এই সময় ধর্মীয় যে অনুশাসন এখানটা ভালো করে বোঝার চেষ্টা করো মেয়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি এই ধর্মীয় অনুশাসনটা কি বলছি।
দেখো এই সময় কি করেছে, প্রাচীন বাংলার যে ধারণাটা ছিল এটা কিন্তু বৈশিষ্ট্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন দেখো এখানে যে জমির দলিল পত্রটি ছিলেন তা পরবর্তী তারা যেন কেউ যেন পরিবর্তন করতে না পারে এবং অস্বীকার করতে যেন না পারে, সেজন্য কি করা হয়েছে, এই গ্রাম্য শাসনে ধর্মের অজুহাত দেওয়া হতো। তখন কি করতো তারা, এখানে ধর্মের অজুহাত দেওয়া হতো। এখন দেখো এই ধর্মীয় অনুশাসন নিয়ে তোমাদের আমি আলোচনা করলাম। দেখো তোমাদের এই পয়েন্ট গুলা যে একটু একটু করে সবাইকে এভাবে আলোচনা করে লিখতে হবে। আমি তোমাদের মাঝে একটু একটু করে সবগুলা পয়েন্টই আলোচনা করে দিচ্ছি। এখন দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু 9টা পয়েন্ট কিন্তু আলোচনা করে ফেললাম। এখন আমি আর একটা পয়েন্ট আলোচনা করব। সেই পয়েন্টটা হচ্ছে রাজকর্মচারীদের তালিকা। এখন দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আলোচনা করব, রাজকর্মচারীদের তালিকা। রাজকর্মচারীদের তালিকাটা কি? তাহলে দেখো পাল ধারার শাসন আমলের জমি সংক্রান্ত দলিল নিয়ে যে সকল কর্মকর্তা কর্মচারী কাজ করতেন তাদের নাম তালিকা গ্রাম্য শাসনে লিপিবদ্ধ থাকতো। তাহলে কি দেখো তাদেরকে নাম কোথায় লেখা থাকতো, এই জিনিসটা তো অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? তাহলে দেখো এই রাজকর্মচারীদের তালিকা, তালিকা মানে কি একটা চার্ট, তাদেরকে নামের একটা চার্ট কোথায় ছিল, কোথায় থেকে আমরা পেতাম? তাহলে তাদেরকে নামের একটা তালিকা থাকতো কোথায়? ধরো পাল ধারার শাসন আমলে যে জমি সংক্রান্ত দলিল ছিল, যে জমি সংক্রান্ত যে দলিলগুলো ছিল সেখানে কর্মকর্তাদের কি করা হচ্ছে, কর্মকর্তা কর্মচারীদেরকে কাজ করতো, তাদেরকে নামের তালিকা ও গ্রাম্য শাসনের লিপিতে থাকতো। তাহলে কি এখানে কিন্তু তাদেরকে নামের তালিকা গ্রাম্য শাসন লিপিতে তাদের রাখা হতো। এখন দেখো এখানে কিন্তু রাজ কর্মচারীদের তালিকা আমরা জেনে গেলাম। দেখো আমরা কিন্তু মোটামুটি এখন আমি বৈশিষ্ট্যগুলো সবগুলাই কিন্তু আলোচনা করে ফেললাম। এখন প্রথমে দেখো আমি ভূমিকাটা তোমাদের আমি কিছু ধারণা আমি দিয়েছি, তোমরা এই ভূমিকাটা এইভাবে তোমরা আলোচনা করে এভাবে আলোচনা করে করে তোমরা লিখবে। তারপর দেখো এখানে আমি বৈশিষ্ট্য সমূহগুলো আলোচনা করলাম, যে যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের লিখে দিয়েছি এবং প্রত্যেকটা মেয়েই তোমরা এই পয়েন্টগুলো বৈশিষ্ট্যগুলো লিখেছো। তো এই বৈশিষ্ট্যগুলো সবাই খাতায় লিখে রাখবে এবং এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবগুলা বৈশিষ্ট্যই কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে দেখো একে একে কিন্তু এক একে করে আমি তোমাদের 10টা বৈশিষ্ট্য আলোচনা করে ফেললাম এবং আমি আবারও তোমাদের আবার বৈশিষ্ট্যগুলো আরেকবার করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সবাই যারা লিখতে পারোনি তারা এখন শুনে লিখে ফেলো। ধর্মীয় স্তর, 2 নাম্বার প্রশস্তি, 2 নাম্বারের প্রশস্তি। 3 নাম্বার ভূমির বর্ণনা। আমি কিন্তু এগুলো কিন্তু বিশ্লেষণ কিন্তু করেছি, এখন জাস্ট তোমাদের পয়েন্ট গুলা যারা লিখতে পারোনি তাদের জন্য আমি বলছি। ভূমির বর্ণনা 3 নাম্বার। 4 নাম্বারে দেখো, 4 নাম্বার পয়েন্টটা দেখো তোমরা। হ্যাঁ 3 নাম্বার ভূমির বর্ণনা। 4 নাম্বারে জয় স্পন্দন ভার। 4 নাম্বারে জয় স্পন্দন ভার। 4 নাম্বারে দেখো, 4 নাম্বারে দেখো জয় স্পন্দন ভার। 5 নাম্বার উদ্দেশ্য, সবাই লিখেছ 5 নাম্বার উদ্দেশ্য। 6 নাম্বার রাজ অনুমোদন। 7 নাম্বারে দেখো সন ও তারিখ, সন ও তারিখ। 8 নাম্বার লেখক। 9 নাম্বার ধর্মীয় অনুশাসন। 9 নাম্বার ধর্মীয় অনুশাসন। সর্বশেষ যে বৈশিষ্ট্য 10 নাম্বার রাজ কর্মচারীদের তালিকা। তাহলে আমি কিন্তু তোমাদের 10টা বৈশিষ্ট্য এবং 10টা বৈশিষ্ট্যের বিশ্লেষণ আমি তোমাদের বলে দিলাম। এখন কিন্তু আমাদের সর্বশেষ যে বিষয়টা, আরেকটা জিনিস কিন্তু বাকি রয়ে গেছে, সেটা কি
সর্বশেষ উপসংখ্যা কিন্তু আমাদের টানতে হবে। তাহলে দেখো আমি আবার তোমাদের উপসংখ্যাটা বলে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো পরিশেষে বলা যায় প্রাচীন বাংলার ইতিহাসের পুনর্গঠনে যে সকল উৎসগুলো ছিলেন, বিশেষ করে অবদান রাখেন, সেগুলো কিন্তু পাল ধারার শাসন ব্যবস্থার মধ্যে মধ্যে সে সকল বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি, সেগুলো হচ্ছে তৎকালীন সময়ে তাম্য শাসনের বৈশিষ্ট্য হিসেবে পরিচিত। তাহলে আমরা যে সকল জিনিসগুলা পেয়েছি সমস্ত কিছু কিন্তু তাম্য শাসনের বৈশিষ্ট্য হিসেবে কিন্তু পরিচিত ছিল। এখন দেখো, তাই আমরা বলতে পারি যে তাম্য শাসন পাল ধারা শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে খুবই ভূমিকা রাখে। তাহলে কি এখান থেকে আমরা কি করেছি, কি পেয়েছি, তাম্য শাসন ও পাল ধারার শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে দেখো আমি কিন্তু উপসংখ্যা তোমাদের মাঝে এইভাবে কিন্তু আমি আলোচনা করলাম। তোমরা ইচ্ছে করলে আরো অনেকভাবে তোমরা আলোচনা করতে পারো। যাই হোক, তাহলে কিন্তু আমরা কিন্তু এই দ্বিতীয় অধ্যায় কিন্তু আমি তোমাদের সর্বশেষ প্রশ্নটা আমি আলোচনা করলাম। তো এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সবাই তৃতীয় অধ্যায়টা দেখে আসবে, এবং কারো যদি কোনো সমস্যা থাকে তৃতীয় অধ্যায় আমার সাথে আবার ডিসকাস করতে পারবে। এবং আমি তোমাদের দেখো এ পর্যন্ত প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, দুটো অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আমি পরবর্তী ক্লাসে তোমাদের আমি তৃতীয় অধ্যায় আমি ধরবো। এবং আমি তোমাদের আবার বলছি, যারা যারা এখনো ক্লাসে জয়েন করোনি তারা সবাই জয়েন করে ফেলো পরবর্তী ক্লাস থেকে। কারণ দেখো আমার কিন্তু দেখো তোমাদের এখানে কিন্তু এই এই সাবজেক্টে কিন্তু তোমাদের 7টা অধ্যায়, তার মধ্যে কিন্তু 2টা অধ্যায় কিন্তু চলে গেল। এখন পরবর্তী ক্লাস কিন্তু আমি তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। এবং যারা এই পর্যন্ত জয়েন করোনি এখনো, তো তৃতীয় অধ্যায় থেকে যদি জয়েন করো তারপরেও অনেক লাভবান হতে পারবে, যে তৃতীয় অধ্যায় থেকে আমি সপ্তম অধ্যায় পর্যন্ত তোমাদের পড়াবো। তো সর্বশেষ পর্যন্ত কিন্তু তোমরা যদি থাকো তাহলে কিন্তু অনেক লাভবান হবে। তো এরপরে থেকে আর তোমরা কোনো মেয়ে ক্লাস মিস করবে না, এবং সবাই পরবর্তী ক্লাস দেখো এবং সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। আর আমি তোমাদের সবাইকে এই মানে তোমাদের সবাইকে একই কথা আমি বলতে চাচ্ছি যে তোমরা বাসায় বসে বসে এই প্রশ্নগুলো নোট করে ফেলো, নোট করে সবাই আবার সুন্দর করে পড়ে ফেলবে। তো আজকে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকে তোমাদের আমি যে কোশ্চেনটা পড়ালাম এটা বাসায় বসে করে ফেলবে। তো আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।